আপনাদের জন্য রয়েছে এই সপ্তাহের নাটক ফিরে আসা। রচনায় কবি শহীদ রহমান, প্রযোজনায় মোহাম্মদ সারোয়ার। কেন মা বলো তো? এমনি তো দেরি করে এসছো, ঘুমাচ্ছিলাম আমি। তোকে নিয়ে আমার কত চিন্তা রে বর্ষা। দিনে দিনে কত বড় হয়ে গেছিস, কদিন পরে ইউনিভার্সিটিতে যাবি, তারপর নিজের দায়িত্ব নিজে। আমি কি আর তোর টেক কেয়ার করতে পারবো? তুমি আমাকে নিয়ে টেনশন করো না তোমা, তুমি তোমার নিজের চিন্তা করো। বাবা খুবই ঘুম পাচ্ছে, ঘুমিয়ে গেছিলাম প্রায়। কেন যে বিরক্ত করো না? আই এম সরি। গুড নাইট। কি হলো বাবা? কি হলো? না। কি না? ঢাকা শহরের সমস্ত হসপিটাল ক্লিনিকে খোঁজ নিলাম, কোথাও কোনো খবর পেলাম না। ওর বন্ধু বান্ধবদের বাসায় গেলাম, তারাও কিছু বলতে পারলাম না। ওর অফিসে গেলে ওর কলিগরা বললো যে ও নাকি এমটি ড্রাগ সেন্টারের ফান্ড রেজিং এর জন্য কদিন থেকে এত ব্যস্ত যে অফিসেই ঠিক মতো যাচ্ছে। তো ওই অ্যান্টিড্রাগ ক্লিনিকটা তো ধানমন্ডিতে না, ওখানে করতে। ওখানে গিয়েছিলাম রে মা, ওখানে গিয়েছিলাম, কিন্তু ওরা যা বললো তাতে তো দুশ্চিন্তা আরো বেড়ে গেল। কি বললো বা? ওরা বললো যে ফান্ড রেজিং এর জন্য নাকি আজকে একটা ফিল্ম শো ছিল, তারপর ওদের অফিস থেকে 10,000 টাকা নিয়ে ফুলবাড়িতে গুলিস্তানে গিয়েছিল সকাল 10টায়। তারপর থেকে কোনো খোঁজ খবর নেই। এরপরে ফিল্ম শো ক্যান্সেল হয়েছে, দর্শকরা হল ভাঙচুর করেছে। কি যে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ বর্ষের জন্মদিন, বলে বলে যে তাড়াতাড়ি চলে আসবে, বেশি রাত হবে না। আচ্ছা বাবা, কোনো হাইজ্যাকের খবর পড়েনি? না, কোনো হাইজ্যাকিংও না, খুনও হয় নাই। খুন আমাকে করছে। বাবা কি বলছো নীলু? মাসুদের খবর পেয়েছো? কি হয়েছে? মাসুদ মিয়া এখন মতিঝিল থানার হাজতে। থানার হাজতে? কেন? সেই কথা কোনো ভাইয়া কম যাইব না। নারী ঘটিত, পুলিশের নিজের হাতে নাতে ধরছে। মামা
চিল্লাইস না, চিল্লালে কোনো লাভ নেই। তখনই কইছিলাম এই বিয়া করিস না। বিপ্লবী কার্টুনিস্ট সমাজ সেবক মাসুদ খান কি জানে স্পাইডার মেয়ে কেলেঙ্কারির দায়ে এখন জেল হাজতে। আমাকে বংশের মুখে সুনকালি মেখা দিল। সেই থেকে 18টা বছর আমি তোর জন্মদিন আর আমার মৃত্যুদিন একসাথে পালন করে আসছি। রং আর তুলি দিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন মানুষের মাঝে কি অদ্ভুত মিলন না ঘটিয়েছেন। ছবির ভাষা বোঝেন আপনি? কি করেন আপনি? প্রকৃতি নিয়ে গবেষণা করছি, ভবিষ্যৎ প্রজন্ম যাতে প্রকৃতির কোলে আরাম করে ঘুমাতে পারে তাই নিয়ে কাজ করছি। এই চাগারাম চাগারাম চার এক কাপ চা খাইবেন? মোরে গরম চা খাইলে আপনারা মোরে কোনোদিন বলতেই পারবেন না, বুঝছেন? দাও এক কাপ আর ওনাদেরকে দাও। সরি, আমি বাইরের জিনিস একদম পছন্দ করি না। এই যে পানিটা দেখছেন, এটা দিয়ে সারা দিন কেটে যাবে। এই নেন স্যার। ওনাদের সিগারেট দাও। মাফ করবেন স্যার, মুই সিগারেট খাইও না, সিগারেট বেচিও না। ওই সিগারেটের প্যাকেটের গায়ে কিলে দেন না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানে বিষ পান, আর এই বিষ পানে মৃত্যু ঘটে। স্যার স্যার আপনারা জ্ঞানী গুণী মানুষ, কে আজ এই কথাটা বোঝেন না? আর এই দেখেন মুই মুখ্য সূক্ষ্ম মানুষ, মুই ধূমপান রে একেবারে ঘেন্না করি। কালাম্মা, বর্ষা ঢাকায় কোথায় উঠেছে? ওকে হোস্টেলে সিট পেয়েছে? না, এখনো তো পাইনি, কিন্তু ওই আমাদের চেনা একটা বাসা আছে, ওখানে পেইং গেস্ট হিসেবে উঠেছে। তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, ঢাকা শহরের যে অবস্থা। তুমি কি বলছিলে? তুমি কোন হোস্টেলের কথা বলছিলে? না, আমি ভাবছিলাম একটা মহিলা হোস্টেলের কথা। ও না, ওই মহিলা হোস্টেল এখন আর দিব না। আমি নিজে পার্সোনালি যে প্রভোস্টের সাথে কথা বলেছি, তো উনি বলেছে যে উনি দেখছেন ব্যাপারটা খুব শীঘ্রই বোধহয় একটা সিট পেয়ে যাবে। তো তুমি যে নাম্বারটা দিলে ওটা তো তোমার নিজেরই। জি জি। তো তুমি কিন্তু ঢাকা গিয়ে অবশ্যই ওর সাথে মানে যোগাযোগ করবে এবং টাইম টু টাইম আমাকে জানাবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে। সবুজটা এখানে অদ্ভুত, এত ভাল লাগছে, ছায়াটাও এত জোস। I'm just becoming mad. I'm just becoming a poet, you know? কবিতা লেখার জন্য তুই আবার আমার কাছে কাগজ কলম চাইছিস? আরে না না, কাগজ কলম চাইবো না, কিন্তু খুবই ভাল লাগছে, এত উদাস লাগছে, আর বাতাসটাও এত সুন্দর। ঢাকা শহরে এত সবুজ না, কল্পনাই করা যায় না। আসলে ঠিক বলছিস। ছবিটা অনেক সুন্দর হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। Excuse me, could you draw a picture for me, please? Yes, ma'am. Thank you. Please sit down there. Are you from India? No, ma'am. I am Bangladeshi. আপনার নাম কি? Mirza. আমার নাম বর্ষা।
কমপ্লিকেটেড? না না, খুব সুন্দর। তোমার নামটাও খুব সুন্দর, বর্ষা। আমার বাবা রেখেছিলেন। তোমার বাবা কি করেন? আমার বাবা বেঁচে নেই। আমার যখন 2 বছর বয়স তখন বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান। ও, আই এম সো সরি। অনেক সুন্দর হয়েছে। এটা আমি আমার দেয়ালে বাঁধিয়ে রাখবো। আচ্ছা, এখানে আপনার নামটা লিখে দিন না, তাহলে আর্টের সাথে আর্টিস্টের নামটাও থাকবে। দিন না প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা আমার মনে থাকবে, মির্জা। আচ্ছা, আপনাকে কত দিতে হবে? তোমার তো খুব ভালো লেগেছে, আমাকে কিছু দিতে হবে। আপনার তো এটা পেশা, তাই না? মানে পেশা নয়, পেটের দায় করছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আমি তাহলে আসি। চল। বাহ। আপনি? ঢুকে পড়লাম। সরি টু ডিস্টার্ব ইউ। মানে আমি পাশের রুমে থাকি। না না, ইটস ওকে। আপনি তো কালই এসেছেন। হ্যাঁ, কালই এসেছি, কিন্তু এসেই না একটা চরম ঝামেলায় পড়েছি। আমার রুমের সব লাইটগুলো বন্ধ হয়ে গেছে হঠাৎ করে, আর অ্যাপার্টমেন্টের স্টাফরা অলরেডি সবাই চলে গেছে। একটু আগেই তো জ্বলছিল। হ্যাঁ, একটু আগেই জ্বলছিল, বাট হঠাৎ করে চলে গেছে। কি করবো বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। চলুন, আসুন আমার সাথে। আসুন। আচ্ছা, আপনার রুমের সুইচ বোর্ড কোন দিকে? সুইচ বোর্ড এটা কি? হ্যাঁ, এটা ধরুন। থ্যাংক ইউ। এটা লাগিয়ে দিলেই চলবে। Thank you so much. Thank you so much, Mr. আকাশ আহমেদ। আমি বর্ষা। আমি ঢাকাতে নতুন এসেছি,
আসলে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চিটাগং নিয়ে থাকি আমি। এখানকার সবাই বেশ ভালো, আর আন্টির তো কোনো তুলনাই হয় না। ছেলেমেয়েরা সব বিদেশ থাকে, কিন্তু ওনার সাফ কথা, উনি ওনার দেশ ছেড়ে কোথাও যাবেন না। সো সুইট। আচ্ছা আপনি বসুন না, আমি একটু চা করি। না না, আমি ডিনার গরম করে এসেছি। সরি, আমি তো আপনার ডিনার লেট করিয়ে দিলাম তাহলে। না, নো প্রবলেম। তো আমি আজকে আসি? আসবেন? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কোথায় যাচ্ছ? আমি তো এখন আর ঢাকায় থাকি না, চিটাগংয়ে থাকি। মেয়েকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করেছি, হলে সিট পায়নি, তাই একটা ফ্ল্যাটে পেইং গেস্ট হিসাবে আছে। ওকে দেখতে এসেছিলাম। বর্ষা ইউনিভার্সিটিতে পড়ছে? হ্যাঁ। তা তো পড়বেই, বয়স তো 17 বছর হয়ে গেল। না, 17 বছর 4 মাস। ও তাই তো। তুমি অনেক বদলে গেছো। থাকো কোথায় এখন? আপাতত এই শহরে আছি। তোমার হাতে তো পেন্সিল আছে, 155 3 নম্বর সড়ক, 22 নম্বর বাড়ি, সেল নম্বর 01। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি। আসুন। আরে মিস বর্ষাকে, আসুন আসুন, বসুন। তা বলুন, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? না, খুব ব্যস্ততায় কাটছে, পড়াশোনার ভীষণ চাপ। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আপনাকে মাঝখানে কিন্তু আমি ইউনিভার্সিটিতে একদিন দেখেছি, দেখলাম দৌড়ে দৌড়ে কোথায় জানি যাচ্ছেন, খুব তাড়াহুড়া ছিল বুঝি? ওই রকমই। তা বলুন, তারপর খবর কি? সেদিন তো ভালো করে আলাপ করাই হলো না। খবর ভালো, আমার মা এসেছিলেন, আর মা বিরিয়ানি আর চিকেন কারি নিয়ে এসেছেন, তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। আর মা আপনাকে খোঁজ করছিলেন যে পাশে কে থাকে। রুমেও এসেছিলেন, বাট আপনার রুম তো লক করা ছিল, আপনাকে পাইনি, বাট আপনার ফোন নাম্বার নিয়ে গেছেন। এটা রাখুন। এটা কি? বিরিয়ানি। মা আমার জন্য বিরিয়ানি আর চিকেন কারি রান্না করে নিয়ে এসেছেন, তো আমি ভাবলাম একা তো কত খাবো, আপনার জন্য তাই নিয়ে আসলাম, একসাথে শেয়ার করে খাবো। আপনি আমার মনের কথা কি করে জানলেন? একেই বলে টেলিপ্যাথি। ইউ আর রিয়েলি লাকি মিস বর্ষা। কেন বলুন তো? মায়ের হাতের বিরিয়ানি খেতে পাচ্ছেন, আমি সে ভাগ্য থেকে বঞ্চিত। আপনার মা নেই, গত বছর মারা গেছে, আমার হাতের মাটিটা পর্যন্ত পান। আই এম সরি মিস্টার আকাশ। ইটস ওকে। আপনার রুম থেকে
গানের আওয়াজ শুনছিলাম। আপনি গান করছিলেন নিশ্চয়ই? এমনি গুনগুন করছিলাম। যে গানটা করছিলেন ওটা আমার মায়ের ভীষণ প্রিয়। তাই না? হ্যাঁ, মা কি বলে জানেন? মধুর আমার মায়ের হাসি, এই গানটা নাকি একাকিত্বের গান, নির্জনতার গান। আমার না কখনো গানটা এত ভালো লাগতো না জানেন। আসলে আমি কখনো ভালো করে শুনিনি গানটা, বাট আজকে হঠাৎ করে আপনার কণ্ঠে শুনে কেন যেন এত ভালো লাগলো। মায়ের কথা খুব মনে পড়ছে। কি ব্যাপার ঝুমা, পোলাও সাদা ভাত সব একসাথে? সেটার কারণ তো তুমি কখনোই তো এক খাবার পছন্দ করতে না। এই বললে যে সাদা ভাত খাবো, তারপরে বিরিয়ানি, তারপর খিচুড়ি হলে ভালো হতো, নাহলে মুরগির ভুনা করো, চিংড়ি মাছ দাও। সো যেটা পেরেছি সেটা করেছি। কোনটা নেবে বলো? পোলাও। আমি জানতাম। আসলে এখন আর ভালো লাগার উপরে খাওয়াটা ডিপেন্ড করে না। যেখানে যাই সেখানে খেয়ে নিই। হোটেলের রুটি আর হোটেলের খাবারই এখন ভরসা। তুমি তো কখনো বাসি খাবার পছন্দ করো না। এখন আবার সব খাবার সয়ে গেছে। তুমি ঢাকায় গেলে অবশ্যই আমার সাথে দেখা করবে। আমি আমার সেলফোন দিয়ে যাব। ওকে আন্টি। হ্যাঁ, কি খবর মা? এই তো আন্টি, গতকাল বর্ষা আমাকে ফোন করেছিল। তাই নাকি? ও বললো আপনাকে অনেকবার ফোন করেছে কিন্তু পাচ্ছিল না। আন্টি, উনি কে ঠিক চিনতে পারলাম না যে। উনি ঢাকা থেকে এসেছেন, আমাদের এক আত্মীয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। তুমি বসো না, আমাদের সাথে খাবে? না আন্টি, আজকে না, আরেকদিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। অনেক। বর্ষার বান্ধবী আমাদের পাশে বসে থাকে। হ্যালো হ্যালো বর্ষা। হ্যাঁ রিমি, জানিস আজকে না আমি খুব লজ্জা পেলাম। কেন বলতো? তুই তো পাশ করে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেলি, আর আমি তো ইমপ্রুভ দেওয়ার জন্য একই জায়গায় পড়ে রইলাম। ওই ভদ্রলোক যখন জিজ্ঞেস করছিল, আমার না খুব লজ্জা লাগছিল রে। ভদ্রলোক? ভদ্রলোকটাকে? ওই তো তোদের বাসায়। আন্টি বললো তোদের কোন আত্মীয় ঢাকায় থাকে। আমাদের আত্মীয়? ঢাকায় আমাদের কোনো আত্মীয় তো থাকে না। মানে আই মিন থাকলে তো আমার জানার কথা ছিল। কে? হ্যাঁ, আন্টি তো তাই বললো, ঢাকায় থাকে। আর আমি চিনি না, আজব তো। জানিস আজকের আন্টি অনেক কিছু রান্না করেছিল। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো, ভালো থাক। শেষত্ব জেনে আর লাভ কি ঝুমা? জীবনের কাঠগড়ায় আমি তো আসামি হয়ে থাকলাম। কোন কারণে আমার সাজানো সংসার ভেঙে গেল, আমার জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে গেল, তা জানার জন্য আমি গত 17টা বছর অপেক্ষার দরজায় দাঁড়িয়ে আছি। তুমি আমাকে বলো। তখন তো অপেক্ষা করনি ঝুমা, জানতে চাওনি কি হয়েছিল আমার। আমি বিপদে আছি জেনেও আমাকে একা ফেলে মেয়েকে নিয়ে পালিয়ে এসেছিলে। কেন ঝুমা, কেন? সেদিন যে আমি খুবই অসহায় ছিল। আজ যা বলবো তাকে তোমার বিশ্বাস হবে? সেদিনও বিশ্বাস করতাম, কোনোদিন অবিশ্বাস করিনি তোমার। তুমি বলো, আমার সত্য জানতে, তুমি বলো। রিয়েলিটি ইজ ভেরি আগলি ঝুমা, তা তুমি সহ্য করতে পারবে না। তুমি জানোই না আমি আজ কতটা শক্তপাত হয়ে। তুমি বলো, আমি ঠিক ঠিক সহ্য করে নেব। কয়েকজন প্রভাবশালী ব্যক্তি আর তার চালাদের নিয়ে আমার কার্টুনটার কথা তোমার মনে আছে? হ্যাঁ, ওটা তো ছিল তখন টক অফ দ্য টাউন। ঠিক এর পরের দিনে আমি অ্যারেস্ট হয়েছিলাম। সেদিন তোমার ছিল ফিল্ম শো, তাই না? হ্যাঁ, ফিল্ম বুকিং করতে সেদিন আমি মতিঝিল গিয়েছিলাম।
প্রোডাকশন অফিস বন্ধ দেখে আমি একটা রেস্টুরেন্টে বসে আপনার সাথে একটু কথা বলতে পারি? জি বলুন। বসুন। আপনি কার্টুনিস্ট স্পাইডার না? জি, কিন্তু আপনি? আমি নাবিলা, আর্ট কলেজে পড়ি। আপনার কার্টুনের ভীষণ ভক্ত। তাই নাকি? জি, পত্রিকায় আপনার কার্টুন দেখলে আমি কেটে অ্যালবামে লাগিয়ে রাখি। বলেন কি? প্রায় 100 কার্টুন আমার সংগ্রহে আছে। আপনি তো দেখছি আমার কার্টুনের আর্কাইভ। জি, আপনার অনেক ভক্তের একজন। বহুদিন ধরে ভাবছি আপনার সাথে পরিচিত হব। আজ যখন পেয়েছি আপনাকে ছাড়ছি না। চলেন আপনার আরেকজন ভক্তের সাথে পরিচয় করিয়ে দিই। কোথায়? এই তো এখানে। কে? আমার স্বামী। চলুন না প্লিজ। আমার তো এখানে একটু কাজ আছে। চলুন, এই তো এখানেই। আমার কিন্তু খুব জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। বসুন বসুন। সুন্দরী ভক্তের জন্য একটু না হয় দেরি হলো মাই ডিয়ার। এসব কি বলছেন আপনি? কারো আপনার কথা বলেন না কেন? ইনিকে আপনার স্ত্রী? না। ইনি কি হন আপনার? কিছুই না দারোগা সাহেব, চট্টগ্রামে আমার বাড়ি। সিনেমাতে নামার খুব শখ ছিল। সিনেমায় নামানোর নাম করে উনি আমাকে ঢাকা নিয়ে আসেন। এসব মিথ্যে কথা বলছে। থানায় চলুন, সত্য মিথ্যা পরে দেখা যাবে। সেদিনে বুঝতে পেরেছিলাম তোমার পলিটিশিয়ান মামার চক্রান্তের জালে আমি আটকা পড়ে গেছি। বড় অসহায় হয়ে পড়েছিলাম সেদিন। সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। পত্রপত্রিকার প্রচারে কাউকে আমি বিশ্বাস করাতে পারছিলাম না। সবাই দূরে সরে গেল আমার কাছ থেকে। শেষ পর্যন্ত তুমিও। মির্জা সাহেবের সাথে কি করছে? মানে এনারা দুজন পার্কে কিভাবে? আমি তো বুঝতে পারছি না বিষয়টা। না, আমি তো ভুল দেখছি। না, মির্জা সাহেব মির্জা সাহেবকে তাহলে ঈশ্বর আমি এটা বিশ্বাস করি। আমি এটা কিছুতেই মেনে নিতে পারি। ঠিক করছো বাবা। যান তো এখান থেকে। ও সরি মিস্টার আকাশ, আমি ভেবেছিলাম অন্য কেউ। বসুন না।
আপনার মা ফোন করেছিলেন, অনেকক্ষণ যাবৎ আপনাকে ট্রাই করছেন কিন্তু পাচ্ছেন না, তাই আমাকে ফোন করে বললেন আপনার খোঁজ নিতে, আর বললেন ইমিডিয়েটলি আপনি ওনার সঙ্গে যোগাযোগ করুন, কি না কি জরুরি কথা আছে। আই এম নট গেটিং ওয়েল। আমার খুবই মেজাজ খারাপ। আমাকে এখন এসব বলেন না তো প্লিজ। কি হয়েছে আপনার? কিছু না। কি হয়েছে আমাকে বলুন। আমার কিছু হয়নি, আপনি এখন যান তো প্লিজ। ও সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। মাসুদ, তুমি কখন? এই তো ভোর 6টা থেকে দাঁড়িয়ে আছি। বলো কি, সেই ভোর 6টা থেকে এই পর্যন্ত তুমি এখানেই দাঁড়িয়ে আছো? না, ভেবেছিলাম 7টায় তোমার অফিস, একটু জরুরি কথা ছিল। তো ভিতরে যাওনি কেন? না এমনি, বাসা যাওয়াটা আসলে ঠিক মনে করিনি। শোনো, যে কথা বলার জন্য এসেছি সেটা বলেই ফেলি, তোমার আবার বাস এসে যাবে। আসো, আজ আর আমি অফিসে যাব না। আসো তো, ভেতরে আসো, আসো। বর্ষার সাথে কথা হয়েছে? না, সেদিনের পর থেকে ওর সাথে আর আমার কথা হয়নি। আমি টেলিফোন করলেও ধরে না, অথবা লাইন কেটে দেয়। ওর পাশের বাসায় একটা ছেলে থাকে, তার নাম আকাশ। আমি মাঝে মাঝে তাকে ফোন করে বসার খোঁজ খবর করি, আর খুব যখন ইচ্ছা হয় তখন ইউনিভার্সিটিতে চলে যাই, দূর থেকে দেখে আসি। ঝুমা, বর্ষার সাথে এর আগেও একবার আমার দেখা হয়েছিল। কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানে। আমি ওদের স্কেচ করেছিলাম। ওই ছবি তুমি এঁকেছিলে? ওর কাছে সেদিন জেনেছিলাম ওর বাবা নেই, মারা গেছে। তুমি নিশ্চয়ই এই কথা বলেছ ওকে। অবশ্য তোমার আর কি বা করার ছিল? আমি ওকে কিছুই বলিনি মাসুদ, সবকিছু দুঃস্বপ্নের মতো ঘটে গেছে। তোমাকে দোষ দিচ্ছি না ঝুমা, বর্ষার কাছে আমি মৃত, আমাকে মৃতই থাকতে দাও ওর কাছে। এছাড়া বর্ষাকে সেদিন দেখার পর মনে হয়েছে আমাদের জীবনে যা ঘটে গেছে সেটাই বাস্তব, সেটাই সত্য হয়ে থাকবে, আমরা চাই বা না চাই। কিন্তু সেটা তো সত্য নয়। মিথ্যাটাই সত্য হয়ে গেছে ঝুমা, সেটাকে আর বদলানো যাবে না। আমি ভেবেছি এখানে আর আসবো না। তুমি বর্ষাকে আরেকটা মিথ্যা কিছু বলে বুঝিয়ে দিও, আমার হয়তো এখানে আর আসা হবে না। কি বলছো তুমি বাবু? আমি আর কত মিথ্যা বলবো? মিথ্যা বলতে বলতে আমি একটা মিথ্যের বেড়া জলে আটকে গেছি। মিথ্যে আমি ক্ষয় হয়ে যাচ্ছি মাসুদ। আমি আর মিথ্যা বলতে চাই না। আমারও অনেক কিছু বলার আছে, তোমাকে শুনতে হবে, বর্ষাকেও বলতে হবে। বর্ষাকে বলতে পারবে কিনা আমি জানি না, আমাকে বলো। আমাকে বললো যদি তোমার বুকটা কিছুটা হালকা হয়। নীলম আমার তোমাকে পছন্দ করতেন না, তার কারণ ছিল তুমি নীলম আমার অবৈধ ব্যবসা নিয়ে লেখালেখি করতে, তাকে নিয়ে কার্টুন আঁকতে। কিন্তু আরেকটা কারণ ছিল যেটা তুমি জানতে না। দুলা ভাই, একটা কথা বলতে চেয়েছিলাম। বলো। বুবু মরে গেল, আপনিও আমেরিকা থেকে বাড়িঘর সবকিছু বেচা ঝুমারে লইয়া দেশে চলে আইছেন।
এখন আমার পোলাটা তো একেবারে অনাথ হয়ে গেছে গা। কেন? আপনারা ছিলেন ওর খুঁটি, এখন খুঁটিও নাই, আর মাথা খারাইয়া থাকবো কেমনে, রপস করে পড়ছে। এখন তো শুনতাছি ওরা কলেজ থেকেও বাইর করে দিছে। ও নাকি ওই ছুরি চাকুলিয়া মারামারি করতে গেছিল। এখন তো আমেরিকাও থাকতে পারবো না। ওকে দেশে ফিরিয়ে নিয়ে আসো। দুলা ভাই, এটা কি কইতাছেন? ওর লাগে এত টাকা পয়সা খরচ করতেছি, এখন দেশে ফিরাইলে আমু এইখানে আয়ও তো গুন্ডা বদমাশ হইব। কিন্তু ওখানে তো ভালো কিছু করছে না। দুলা ভাই, একটা কথা কইতে চেয়েছিলাম। এই আমাকে জুয়ামা তো আল্লাহ দিলে বাই বার্থ আমেরিকান সিটিজেন। আমাকে হিরুর লগে ওর বিয়া দিয়া দিলে তাইলে ওর কাগজপত্রের কোনো সমস্যা থাকতো না। আর ও একদম পুরো দস্তুর আমেরিকান হইয়া লেখাপড়াটা শেষ করে দিতে পারতো। জি দুলা ভাই। তোমার নাম নীলু মিয়া না হলে মতলব মিয়া হলে ভালো হতো। মতলব ছাড়া এক পাও তুমি ফেলো না। না দুলা ভাই, এইটা কি কইলেন? তোমার মাথা গরম হয়ে গেছে। যাও বাথরুমে গিয়ে একটু পানি টানি ঢালো। বাবা বাড়ি থেকে নীলু মামাকে অপমান করে বের করে দেন, আর তাই নীলু মামা কোনোদিনই আমাদের বিয়েটা মেনে নিতে পারেননি। সেদিন সেই দুর্ঘটনার পর তাই নীলু মামা সুযোগটা হাতছাড়া করতে চাননি। অনেক বুঝিয়ে সুঝিয়ে বাবাকে পাঠিয়ে নীলু মামা আমাকে আর বর্ষাকে সেই সুদূর আমেরিকায় পাঠিয়ে দেন। আর তারপর বাবা মারা যান। হ্যাঁ, জেলে বসে আমি এটা শুনেছিলাম। বাবা মারা যাবার পর শুরু হয় আমার দুর্বিষহ জীবন। আমেরিকায় নীলু মামার ছেলেটা কি বিভৎস, কি খারাপ, দুশ্চরিত্র একটা লোক। তার হাত থেকে বাঁচার জন্য আমি কি না করেছি, কিন্তু তারপরও সে দেশ থেকে একটা ম্যারেজ সার্টিফিকেট জোগাড় করে আমেরিকার মতো জায়গায় প্রমাণ করতে চেয়েছে যে আমি তার বিবাহিত স্ত্রী। কিন্তু তার খবর থেকে বাঁচার জন্য আমি ছুটে চলে এসেছি এই ঠিকানায়। সেখানে হাজার রকম প্রশ্ন, হাজার রকম নোংরা রুচিহীন প্রশ্ন। আমি এই প্রশ্ন থেকে বাঁচতে চেয়েছিলাম। এমনি বাঁচার জন্য আমাকে বলতে হয়েছে বর্ষার বাবা নেই। আমি তোমাকে মেরে ফেলে আমি আসলে সেদিন নিজেও মরে গেছি। আই এম সো সরি। কেঁদো না জমা, কাঁদতে কাঁদতে তোমার চোখের জল শুকিয়ে গেছে। আর কেঁদো না প্লিজ। আমাকে বলুন। মিস বর্ষা, কষ্টের কথা কাউকে না কাউকে বলতে হয়, বললে কষ্ট হালকা হয়। প্লিজ বর্ষা, বলুন কি হয়েছে। আচ্ছা, আমি আপনার আপনজন কেউ নই ঠিকই, আমরা তো একজন আরেকজনের ভালো বন্ধু হতে পারি। আমরা কি আমাদের কষ্টটা শেয়ার করতে পারি না? প্লিজ বর্ষা, কাঁদবেন না, বলুন কি হয়েছে। কি হয়েছে আমাকে বলুন। মাকে আর নিজের সাথে দেখলাম, আমি নিজেকে সামনে রাখতে পারি।
এত পৃথিবীতে আমার কেউ নেই, একটা ভিন্ন জীবন নিয়ে আমি বাস করছি। আমার নিজেকে ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। আমার বেঁচে থাকার কোনো মানে নেই। আমি খুব একা। আমার মা নেই, আমার বাবা নেই, আমি একটা এতিম। আপনার মাকে ফোন করে আসতে বলি। না, আমি আমার সাথে দেখা করতে চাই না। সব ঠিক হয়ে যাবে বর্ষা, প্লিজ প্লিজ কেঁদো না। কি করছো? ফোন করছি। কাকে ফোন করছো? মাকে? আরে না, রিনিকে। ফোনটা এতক্ষণ ধরে এনগেজড, বুঝতে পারছি না। আজকে ইলেকট্রিসিটি যা প্রবলেম করছে, তার উপর ওয়েদারটাও খারাপ। অসুবিধা নাই, ইলেকট্রিসিটি চলে আসবে এখনই। নাও কফি খাও। ও ওয়াও, থ্যাংক ইউ। অনেক ভালো হচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা বর্ষা, তোমার বাবাকে দেখেছো কোনোদিন? না, আমার যখন 2 বছর বয়স তখনই বাবা মারা যান। বাবার কোনো ছবি দেখোনি? না, মাকে কত বলেছি, মা বাবা কেমন দেখতে একটু দেখবো, একটা ছবি দেখাও না। মা কি বলতো জানেন? সব ছবি নাকি হারিয়ে গেছে। তোমার হাতে ওটা কি? ছবি। ছবি দেখি। এটা তো ওই লোকটা পার্কে বসে যে আমার ছবি এঁকেছিল, কি জানো না, আর্টিস্ট মির্জা সাহেব। ওনার ছবি তোমার কাছে কি করে এলো? কি করে এলো? তোমাকে আসলে আমি আমার নিজের একটা কাজে দেখেছি, কিছু মনে করো না। বলো না, কি করতে? এই প্যাকেটটা তুমি বসা। এতে কি আছে? এতে বেশ কিছু ছবি আছে। ছবিগুলো বর্ষার ছোটকালের। ওখানে ওর বাবার ছবি, আমার ছবি, সবার ছবি আছে। বর্ষা আমাকে ভুল বুঝেছে, হয়তোবা এই ভুলটা ওর ভাঙবে না যদি এই ছবিগুলো ওর দেখা না হয়। তুমি যদি দয়া করে এই ছবিগুলো ওর হাতে দাও, তাহলে হয়তো এই ছবিগুলো দেখে আমার উপর যে রাগ বা অভিমান ওর আছে সেটা ঠিক হয়ে যাবে। তুমি তুমি পারলে আজকে ছবিগুলো ওর হাতে দিয়ে দিও। ছবির নির্দেশনা তাহলে তোমার বাবা। আমাদের সাহিত্যে আছে না গধূলি সন্ধ্যা, আবার আমাদের গানে আছে স্বর্ণালী সন্ধ্যা। আরো একরকম সন্ধ্যা আছে। কি সেটা? মেহেদি রাঙা সন্ধ্যা। মেহেদি রাঙা সন্ধ্যা। মেহেদি রাঙা সন্ধ্যার অনেক রূপ। মেহেদি রাঙা সন্ধ্যার রং তুমি দেখেছো কখনো? মেহেদি রাঙা সন্ধ্যা ক্ষণে ক্ষণে রূপ বদলায়। এই যে মির্জা সাহেব, তার জীবনটা মেহেদি রাঙা সন্ধ্যার মতো।
ক্ষণে ক্ষণে রূপ বদলেছে আর মির্জা সাহেব প্রতারিত হয়েছে। কোলের সেই ছোট্ট শিশুটি ওনার মেয়ে, নাম বর্ষা। আর সেটা হচ্ছে আজকে তুমি।